أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমাদের আলোচনা হলো অস্ত্র আইন। গতকালকে 16 ধারা পর্যন্ত হয়েছিল, সমস্যা নাই, আজকে আবার শুরু থেকে আলোচনা করব। অস্ত্র আইন 1878 সালের আইন। ধারা এক এক ধারায় বলা আছে প্রত্যেকটা আইনের পরিচিতি, কার্যকারিতার তারিখ এবং সীমা। এক ধারায় আছে অস্ত্র আইনের এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সারা বাংলাদেশে কার্যকর হবে। এক ধারা খুবই গুরুত্বপূর্ণ। এক ধারায় একের কতে বলা আছে অস্ত্র আইনের এক ধারায় বলা আছে দুইটি ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? অস্ত্র আইনের একের ক ধারায় বলা আছে যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে যদি কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার থাকে তাহলে সেক্ষেত্রে অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। তারপরে বলা আছে একের খতে একের খতে বলা আছে সরকারি কর্মচারীর আদেশে বা সরকারি কর্মকর্তার আদেশে বা সরকারের আদেশে সরকারি কর্মচারী যদি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার এইগুলা যদি সংরক্ষণ করে, তারপরে আপনার যদি প্রস্তুত করে বা রক্ষণাবেক্ষণ করে, এইগুলা ক্ষেত্রে আপনার কি হবে না, অস্ত্র আইনটা প্রযোজ্য। অস্ত্র আইনের ধারা 4 বলা আছে বিভিন্ন বিষয় সংজ্ঞা, কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা ভান্ডার, সামরিক ভান্ডার, এই সকল বিষয়ে বিভিন্ন সংজ্ঞা বিষয়ে আলোচনা করা হয়েছে ধারা 5 বলা হয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়া, আহ, তারপর বিক্রয়, প্রদর্শন এগুলা করা যাবে না। তাছাড়া বলা হয়েছে আপনার লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্স যদি থাকে লাইসেন্সে বর্ণিত পদ্ধতি ও পরিমাণ ব্যতীত অস্ত্রশস্ত্র আপনার আমদানি করা যাবে না, রপ্তানি করা যাবে না, অথবা আমদানি রপ্তানি করা যাবে না। সেটা স্থলপথ হোক, নৌপথ হোক, বিমানপথ হোক, কোনো পথে কি করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না। ধারা 7 বলা হয়েছে গুদামজাতকরণ সরকারি অনুমোদন ছাড়া কোনো গুদামে কি করা যাবে না, মজুত করা যাবে না। ধারা 10 10-এ বলা আছে আপনার পরিবহন নিষিদ্ধ। সরকার যদি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে বাংলাদেশের কোনো এলাকার জন্য কোনো অংশের জন্য কি করতে পারেন, আপনার ওই অস্ত্রশস্ত্র কি পরিবহন নিষিদ্ধ করতে পারেন। ধারা 10। ধারা 11-তে বলা হয়েছে তল্লাশি ঘাঁটি তল্লাশি ঘাঁটি তল্লাশি ঘাঁটি কোথায় স্থাপন করতে হবে? দুইটা দেশের মধ্যবর্তী অঞ্চলে, দুইটা দেশের মধ্যবর্তী সীমান্তে সুবিধাজনক স্থানে, যেখানে সুবিধাজনক মনে হবে সেখানে কি করতে হবে, তল্লাশি ঘাঁটি স্থাপন করতে হবে। আর তল্লাশি ঘাঁটি স্থাপন করার পর সেখানে সরকার কর্তৃক বিভিন্ন অফিসার নিয়োগপ্রাপ্ত হবেন। সেখানে যারা কর্মরত থাকবেন তারা কি করবেন, সেই তল্লাশি ঘাঁটিতে চলাচলরত বিভিন্ন জাহাজ, নৌযান, যেকোনো যারা যান চলাচল করুক না কেন, প্রত্যেকটা জিনিস তারা তল্লাশি করতে পারবেন। তল্লাশি করার পর যদি কোনো এরূপ কোনো অস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার যদি পাওয়া যায় তাহলে তা আটক করতে পারবেন। ধারা 11। ধারা 12-তে বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। জনসাধারণ পর্যন্ত এখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। যদি কোনো ব্যক্তি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে অবৈধভাবে যদি সন্দেহজনক ভাবে যদি ঘোরাফেরা করে তাহলে সেই ব্যক্তিকে জনগণ অথবা পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং তার অস্ত্র কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন, অস্ত্রমুক্ত করতে পারবেন। যদি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কোনো ব্যক্তি বা সাধারণ কোনো জনগণ যদি গ্রেপ্তার করেন তাহলে তাকে কি করতে হবে, অবশ্যই পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করতে হবে। যখন পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করবে, পুলিশ অফিসার কি করবে, পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বা অপরাধীকে কি করবে, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে বহন নিষিদ্ধ। ধারা 13-তে বহন নিষিদ্ধ। ধারা 14-তে আগ্নেয়াস্ত্র দখলে রাখা নিষিদ্ধ। কখন
কোনো ব্যক্তির লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো কামান, গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র অথবা সামরিক জিনিস কি করতে পারবে না, মজুত রাখতে পারবে না বা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ধারা 14, ধারা 15-তে বলা হয়েছে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে বা নির্দিষ্ট কোনো একটা জায়গায়, নির্দিষ্ট কোনো একটা অংশ, নির্দিষ্ট কোনো একটা এলাকা কি করতে পারেন, এই আগ্নেয়াস্ত্র বা সামরিক ভান্ডার বা গোলাবারুদ অথবা অস্ত্রশস্ত্র কি করতে পারেন, অস্ত্রশস্ত্র কাছে রাখা বা নিয়ন্ত্রণে রাখা কি করতে পারেন, নিষিদ্ধ করতে পারেন। ধারা 16-তে বলা হয়েছিল অস্ত্রশস্ত্র হবে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দিতে হবে। কখন জমা দিতে হবে? ধারা 16-র একে বলা হচ্ছে যখন অস্ত্রের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হবে, অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে ধারা 18 অনুযায়ী, অথবা 15 ধারা অনুযায়ী যদি সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেন তাহলেও কি করতে হবে, অস্ত্র জমা দিতে হবে। অথবা সরকার যদি অস্ত্র রাখা যদি বেআইনি মনে করেন বা কোনোভাবে যদি অস্ত্র রাখা বেআইনি হয়ে পড়ে, তাহলে ওই ব্যক্তি কোনোরূপ দেরি না করে বা বিলম্ব না করে তিনি কি করবেন, অতি দ্রুত অতি দ্রুত অস্ত্রটির লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দিবেন। ধারা 16 দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় যদি অস্ত্র জমা দেন, তাহলে কোনো কারণে যদি তার অস্ত্র রাখা যদি বৈধ হয়, তাহলে ধারা 16-2 ক অনুযায়ী তিনি অস্ত্রটি ফেরত নিতে পারবেন। যদি তিনি অস্ত্র ফেরত না নেন, তিনি যদি মনে করেন যে অস্ত্রটি বিক্রয় করে দেবেন, তাহলে তিনি এমন কোনো ব্যক্তির নিকট বিক্রয় করতে পারবেন যে ব্যক্তির কাছে অস্ত্র রাখা বৈধ, বা যে ব্যক্তি অস্ত্র কিনতে পারবে বা অস্ত্র নিজের কাছে রাখতে পারবে বা বহন করতে পারবে, সেই ব্যক্তির কাছে কি করা যাবে, অস্ত্র বিক্রয় করা যাবে এবং বিক্রয়লব্ধ টাকা ওই ব্যক্তি গ্রহণ করতে পারবেন। ধারা 16 ধারা 16 বলা হয়েছে যে অস্ত্রের লাইসেন্স করার পর 1 উপাধারা অনুযায়ী জমা প্রদান করলেন এবং 2 উপাধারা অনুযায়ী যদি তিনি অস্ত্রটি ফেরত না নেন, তাহলে সেই অস্ত্রটি সরকারের অনুকূলে চলে যাবে বা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে দেবেন। ধারা 3, ধারা 17 ক ধারা 17 ক ধারা 17 ক ধারায় বলা হয়েছে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। কি নিষেধ? অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপরে বিধিনিষেধ। কখন অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ করতে পারেন? ধারা 17-1, সরকার যদি মনে করেন বা সরকার যদি বিশ্বাস করেন বা সরকার যুক্তিসঙ্গত মনে করলে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কি করতে পারেন, কোন ব্যক্তি লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17-1 ধারা 17-1 তাহলে ধারা 17-1 বলা হয়েছে সরকার যদি জনগণের স্বার্থে, তাহলে জনগণের স্বার্থে সরকার যদি চায়, তাহলে যুক্তিসঙ্গত যদি মনে করে, তাহলে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর সাময়িক কিছু সময়ের জন্য বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17-1 ধারা 17-2 উপাধারা 1 অনুসারে কোনো ব্যক্তিকে যখন এরূপ আদেশ দেওয়া হবে, তখন আদেশ দেওয়া হলে বা আদেশ করা হলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং সেই অস্ত্র, সেই তাদের লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17-2 ধারা 17-2 তাহলে এই অস্ত্র লাইসেন্সটা সরকার কোন সময় অস্ত্র নিয়ে চলাফেরার জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন, বা সরকার এই লাইসেন্সকৃত অস্ত্র কোন সময় জমা প্রদান করতে পারেন, করার আদেশ দিতে পারেন, সেটা হলো আপনার যখন জাতীয় নির্বাচন হয়, বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়, এই নির্বাচনগুলোর ক্ষেত্রে আপনার অনেকটা আগে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেন যে যদি কারো কাছে অস্ত্রশস্ত্র থাকে, তাহলে তিনি অবশ্যই সেই অস্ত্রশস্ত্র কি করবেন, জমা দেবেন। অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করা যাবে না, তিনি জমা দেবেন, না হলে তিনি নির্দিষ্ট কোনো একটি জায়গায় রেখে দেবেন। অস্ত্র সঙ্গে নিয়ে নির্বাচনকালীন সময় কোথাও কি করা যাবে না,
চলাফেরা করা যাবে না বা জনগণের মনে কোনো ভীতি প্রদর্শন করা যাবে না। ধারা 17 দ্বারা সে কথাই বলা হয়েছে যে সরকার যদি মনে করেন যে জনগণের স্বার্থে কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা প্রয়োজন বা বাতিল করা প্রয়োজন, তাহলে ওই ব্যক্তিকে কি করতে পারেন, নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন, ধারা 17 এর 1। আর যখন সরকার বিধিনিষেধ আরোপ করবেন, ধারা 17 এর 2, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার ওই ব্যক্তিকে কি করতে পারবেন, যার কাছে অস্ত্র থাকবে বা যার নিকট অস্ত্র আছে তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং তার অস্ত্রের লাইসেন্সটা কি বাতিল করতে পারবেন, ধারা 17 এর 2। ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ, অর্থাৎ লাইসেন্সটা কখন বাতিল হয় বা কখন সাময়িকভাবে স্থগিত করা হয়, ধারা 17 ক। ধারা 18 ক, জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, তাহলে ধারা 17 ক ছিল কি, জনসাধারণের, ওটাও জনসাধারণের কি মানে জনস্বার্থে, সরকার জনস্বার্থে যদি যুক্তিসঙ্গত মনে করেন, ধারা 18 কতে বলা হয়েছে জনগণের স্বার্থে বা জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রক্ষা করার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, ওই অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন, ধারা 18 ক। ধারা 18 ক, ধারা 18 ক। তো ধারা 18 কতে বলা হয়েছে যে ব্যক্তি লাইসেন্স প্রদান করবেন সে ব্যক্তি কি করতে পারবেন, জনগণের স্বার্থে বা জনস্বার্থে বা জনশৃঙ্খলা রক্ষার্থে বা আইন শৃঙ্খলা রক্ষার্থে কি করতে পারেন, ওই অস্ত্রের লাইসেন্সটা সে বাতিল করতে পারেন অথবা সাময়িক কিছু সময়ের জন্য তিনি কি করতে পারেন, স্থগিত করতে পারেন, ধারা 18 ক। ধারা 18 খতে বলা হয়েছে কোন ব্যক্তি অস্ত্র আইনের, অর্থাৎ কোন ব্যক্তি যদি অস্ত্র আইনের কোনো একটা অপরাধে অভিযুক্ত হয়ে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে যে আদালতে দোষী সাব্যস্ত হবে, সেই আদালতের বিচারক বা জজ ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স কি করতে পারেন, বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আগেই যদি কি হয়, কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হওয়ার পর সেই ব্যক্তি যদি আদালতে আহ, যে ম্যাজিস্ট্রেটের আদালতে বা যে জজের আদালতে সে দোষী সাব্যস্ত হবে, সেই আদালতের জজ বা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, ওই ব্যক্তির লাইসেন্স যদি থাকে, তাহলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন অথবা স্থগিত করতে পারেন, ধারা 18 খ। ধারা 19 বলা হয়েছে বিভিন্ন অপরাধের শাস্তি, ধারা 19 5, 6, 10, 5, 6, 10, তারপরে 13 থেকে 17 ধারার যে অপরাধগুলো আছে অপরাধগুলোর শাস্তি। ধারা 19 কতে বলা হয়েছে 5 ধারার শাস্তি, ধারা 19 খ নাই। ধারা 19 গতে বলা হয়েছে 6 ধারার শাস্তি, ধারা 19 ঘতে বলা হয়েছে 10 ধারার শাস্তি, ধারা 19 মতে 13 ধারার শাস্তি, আর ধারা 19 চতে বলা হয়েছে অত্র আইনের 14 ও 15 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। ধারা 20 ক, গুরুত্বপূর্ণ ধারা, ধারা 16, ধারা 17, ধারা 18, ধারা 20 ক খুবই গুরুত্বপূর্ণ। ধারা 20 কত বলা আছে? কতিপয় ক্ষেত্রে শাস্তি করা যেতে পারে বর্ধিত দণ্ড বা শাস্তির পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে বা বর্ধিত বর্ধিত দণ্ড কি করা যেতে পারে, প্রদান করা যেতে পারে, ধারা 20 ক। ধারা 20 ক, তাহলে ধারা 20 কত বলা আছে, যদি কোনো ব্যক্তি অত্র আইনের 13 ধারা, কত ধারা, 13 ধারার বিধান লঙ্ঘন করে রিভলভার, শটগান, পিস্তল এই জাতীয় কোনো অস্ত্রশস্ত্র সজ্জিত থাকে, অথবা 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র অথবা গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম তার দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে, আর এই দখল বা নিয়ন্ত্রণ এমন কোনো উদ্দেশ্য হতে পারে যে কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাতে পারে বা কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য হতে পারে, তাহলে ওই ব্যক্তি কি হবেন, বর্ধিত দণ্ডে দণ্ডনীয় হবেন, ধারা 20 ক। ধারা 20 ক, শুধু এমনিতেই যদি কেউ সংরক্ষণ করে বা নিয়ন্ত্রণে রাখে বা নিজের কাছে যদি রাখে, তাহলে সেক্ষেত্রে অপরাধটা হবে 19 ধারায়। কিন্তু এই নিয়ন্ত্রণ যদি খুনের উদ্দেশ্য হয় অথবা কোনো ব্যক্তিকে যদি মেরে ফেলার উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই ওই ব্যক্তি বর্ধিত দণ্ডে দণ্ডনীয় হবেন, ধারা 20 ক।
ধারা 21 লাইসেন্সের শর্ত যদি লঙ্ঘন করেন, অর্থাৎ 5, 6, 7 বিভিন্ন ধারায় যে লাইসেন্সের কথা বলা আছে, লাইসেন্সের এই শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে তার শাস্তি হবে ধারা 21। ধারা 22-এ বলা হয়েছে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট অস্ত্র ক্রয় করা যাবে না, অথবা তার নিকট বিক্রয় করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তির লাইসেন্স নাই তার কাছে বিক্রয় করা যাবে না, অথবা যে ব্যক্তির লাইসেন্স নাই তার নিকট থেকে অস্ত্র ক্রয় করা যাবে না। ধারা 22। ধারা 25-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। ম্যাজিস্ট্রেট করে তল্লাশি ও আটক। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকায় কোনো ব্যক্তির দখলে বেআইনিভাবে বা অবৈধভাবে অস্ত্র রাখা আছে, বা কোনো অস্ত্র শস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার আছে যা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থান তল্লাশি করতে পারেন বা তল্লাশির আদেশ দিতে পারেন এবং আটক করতে পারেন। নোট: উক্ত তল্লাশির কার্যক্রম ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 25 ধারা। তাহলে 25 ধারায় বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করা হয় তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তল্লাশি করতে হবে, অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি থাকেন বা অন্য কোনো কর্মকর্তা যদি থাকেন তাহলে তার উপস্থিতিতে এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 25। ধারা 25। তাহলে ধারা 25-এর মূল বিষয়টি হলো তল্লাশি কার্যক্রম। কি তল্লাশি? অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি। তাহলে অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি কিভাবে করতে হবে? অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। আদেশ দেওয়ার সাথে সাথে তিনি কি করবেন? তল্লাশির ক্ষেত্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তিনি যদি তল্লাশির সময় উপস্থিত থাকতে না পারেন তাহলে তল্লাশি করার জন্য ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ বা কর্মকর্তা কি থাকবেন? অবশ্যই উপস্থিত থাকবেন। ধারা 25। ধারা 26, সরকার কর্তৃক ক্রয় বা দখল এবং আটক রাখা। কি আটক রাখা? ওই অস্ত্র শস্ত্র ক্রয় করা যাবে, দখল করা যাবে এবং আটক রাখা যাবে। জনগণের নিরাপত্তার প্রয়োজনে, তাহলে জনগণের নিরাপত্তা কয় জায়গায় কথা বলা হয়েছে? ধারা 17 ক, ধারা 18, এই তিনটা জায়গায় বলা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে বা জনগণের স্বার্থে বা আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্ত্রের লাইসেন্স বাতিল করা যেতে পারে, বা অস্ত্র সাময়িকভাবে কি করা যেতে পারে? স্থগিত করা যেতে পারে, বা অস্ত্র হেফাজতে নেওয়া যেতে পারে। ধারা 26-এ বলা হয়েছে জনগণের নিরাপত্তার প্রয়োজনে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ক্রয় করা বা দখল করে ততদিন আটক রাখা যেতে পারে। ধারা 26। যদি কখনো এমসিকিউ হয় যে অস্ত্র ক্রয় করে কতদিন পর্যন্ত রাখা যেতে পারে, অর্থাৎ যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত আটক রাখা যেতে পারে। ধারা 26। ধারা 28। 28-এ বলা হয়েছে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। অর্থাৎ এই যে যত জায়গায় আছে যে অপরাধ সম্পর্কে যদি কেউ কোনো ব্যক্তি জানেন, দণ্ডবিধি হোক অথবা ফৌজদারি কার্যবিধি হোক, নারী শিশু হোক, যে কোনো আইনে হোক না কেন, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সম্পর্কে জানেন, যদি বুঝতে পারেন যে অপরাধ হওয়ার সম্ভাবনা আছে বা অপরাধ হবে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কোনো প্রকার বিলম্ব না করেন নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে বিষয়টি অবহিত করবেন। ঠিক অস্ত্র আইনের 28 ধারাতে একই কথা বলা আছে। যদি কোনো ব্যক্তি বুঝতে পারেন বা জানতে পারেন যে কোনো ব্যক্তির কাছে অস্ত্র আছে আর সেই অস্ত্র দ্বারা কোনো ব্যক্তি কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বা কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করতে পারে, সেক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করে তিনি কি করবেন? তিনি অবশ্যই অস্ত্রের, যে ব্যক্তির কাছে অস্ত্র আছে সেই ব্যক্তি সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 28। ধারা 30-এর ক, অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নাই। অস্ত্র সংক্রান্ত যদি কোনো মামলা, কোনো বিচার কার্যক্রম যদি কোনো আদালতে চলে, সেই আদালতের জজ বা ব্যারিস্টার বা ম্যাজিস্ট্রেট তিনি যদি চান যে এই বিষয়টি অস্ত্র প্রমাণ করার জন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নয়, তাহলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30-এর ক। ধারা 30-এর খ, অপরাধ তদন্ত সময়সীমা। আহ অস্ত্র আইনের যে সকল অপরাধ আছে এই সকল অপরাধ অস্ত্র আইন অনুযায়ী কি হবে? তদন্ত করতে হবে। তদন্ত ক্ষেত্রে সময়সীমা ধারা 30-এর খ। ধারা 30-এর এর একে বলা হয়েছে কোনো অপরাধ তদন্ত হবে নিম্নরূপ: ক, অভিযুক্ত ব্যক্তি যদি হাতে নাতে ধরা পড়েন তাহলে অবশ্যই 15 কার্য দিবসের ভিতরে, আর যদি হাতে নাতে ধরা না পড়েন তাহলে 60 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। 2 উপাধারায় বলা হয়েছে এক উপাধারা অনুসারে যদি সমাপ্ত করা না যায় তাহলে তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত 7 দিনের ভিতরে বা 7 কার্য দিবসের ভিতরে তদন্ত কার্য সমাপ্ত করবেন, এবং লিখিতভাবে তিনি আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল অথবা নিয়ন্ত্রণকারী যে কর্মকর্তা থাকবেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে অবশ্যই জানাইতে হবে। তিনি বলা হয়েছে উপধারা 2 অনুসারে যদি অতিরিক্ত 7 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত না হয় তাহলে সময় অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ ওই 7 দিন অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার ভিতরে কারণ লিপিবদ্ধ করে
তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানাতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 3। 4-এ বলা হয়েছে কি প্রত্যেকটা ধারার প্রত্যেকটা আইনের 4 ধারায় বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে হবে। ধারা 30-এর খ। 30-এর ক্ষয় 4-এ বলা হয়েছে যে যখন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হবে তখন 4-এর ক ধারা অনুযায়ী তখন তিনি কি করবেন, 7 কার্য দিবসের মধ্যে যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে 7 কার্য দিবস, আর যদি হাতে নাতে ধরা না পড়ে তাহলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 5। 5 উপধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি উপধারা 4 অনুসারে ওই সময়সীমার মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে না পারেন তাহলে 24 ঘন্টার ভিতরে তিনি কি করবেন, লিখিতভাবে ওই ম্যাজিস্ট্রেট অথবা জজ বা বিচারক যিনি থাকবেন বা ট্রাইব্যুনালকে, আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল অথবা তার নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকবে তাকে অবশ্যই লিখিতভাবে জানাইতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 5। এইবার ধারা 30-এর ক্ষয়ের 6-তে বলা হয়েছে এবার আদালত বা ট্রাইব্যুনাল অথবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তার লিখিত প্রতিবেদন যাচাই বাছাই করার পর যদি মনে হয় এই অনুসন্ধান কার্যক্রম সঠিকভাবে না করার জন্য ওই তদন্তকারী কর্মকর্তাই দায়ী, তাহলে তার অদক্ষতা হিসেবে বিবেচিত হবে এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তার অদক্ষতা লিপিবদ্ধ করার জন্য তিনি নির্দেশ দিতে পারেন। এবং সেই সাথে তার নিয়ন্ত্রণকারী যে কর্তৃপক্ষ থাকবে তাকে কি করতে পারেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 30-এর ক্ষয়ের 6। অস্ত্র আইন থেকে প্রশ্ন আসতে পারে অস্ত্র শস্ত্র বলতে কি বোঝায়, অস্ত্রের লাইসেন্স বা কোন ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না, বা কোন কোন ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না, অস্ত্র শস্ত্র বলতে কি বোঝায় ধারা 4। আর কোন ক্ষেত্রে অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না, ধারা 1-এর ক, ধারা 1-এর খ। এই দুইটা জায়গায় অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। প্রশ্ন আসতে পারে অস্ত্র আইনের সংক্ষিপ্ত একটা প্রশ্ন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার কোন ব্যক্তিকে যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয় অস্ত্র আইনে তাহলে 12 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যেতে পারে। সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে কোন কোন ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। সেখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে অস্ত্র কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা প্রদান করতে হয়। ধারা 16। ধারা 16, ধারা 18-র এই দুটো বিষয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ধারা 16, ধারা 18, আর ধারা ওদিকে 12, আর ধারা 1, ধারা 1। তাহলে অস্ত্র আইনের ধারা 1 থেকে ধারা 30-এর হ পর্যন্ত কোন ধারায় কোনো সমস্যা আছে? স্যার সমস্যা নাই। কোনো সমস্যা হয়েছে? ক্লাসটা আপলোড করা যায় নাই, ভিডিওটা আপলোড হয় নাই। আমি চেষ্টা করবো না যে একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনাদের গ্রুপে দেওয়ার জন্য, যদি দেওয়া যায় তাহলে তো ভালো, আর যদি না দেওয়া যায় তাহলে কিছু করার নাই। রাত্রের ক্লাসটা ভিডিও রেকর্ডিং এ কোনো ঝামেলা হয়েছে, কথা বুঝছেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের আইন, 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 1, ধারা 1-এ ওই একই কথা বলা আছে যে পরিচিতি। ধারা 1-এ বলা আছে এটার পরিচিতি। ধারা 2, ধারা 2-এ বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, অ্যালকালয়েড, অ্যালকোহল, বিয়ার, পরে আছে ব্রিওয়ারি, মাদক, মাদকাসক্ত ব্যক্তি, মাদকদ্রব্য আর মাদকাসক্ত ব্যক্তি। ধারা
ধারা 2, ধারা 9, 9 ধারা বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে বিধিনিষেধ। ধারা 9, ধারা 9-1, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন বা চাষাবাদ বা প্রক্রিয়াজাতকরণ বা প্রক্রিয়াজাতকরণে বা এরূপ কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, বহন, পরিবহন, স্থানান্তর, তারপর প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর, ক্রয় বিক্রয়, অর্পণ এই জাতীয় কোনো কিছুই করা যাবে না, লাইসেন্স বা পারমিট বা পাস ব্যতীত। ধারা 9, ধারা 9 বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল ব্যতীত অন্য কোনো মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ বা হস্তান্তর, রূপান্তর, ক্রয় বিক্রয় সংক্রান্ত এই জাতীয় দ্রব্য দেখতে যা যা কিছু করা যায়, লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো কিছুই করা যাবে না। ধারা 9-1। ধারা 9-2 বলা হয়েছে কোনো মাদকদ্রব্য উৎপাদনের প্রিকারসর অর কেমিক্যালস, কোনো মাদকদ্রব্যের উৎপাদন বা অথবা উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। মাদকদ্রব্য উৎপাদনের জন্য যে সকল উপাদান লাগে বা যে সকল উপাদান ব্যবহার করা হয়, এই সকল উপাদানের ক্ষেত্রে কোনো প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ বা বহন, পরিবহন, রূপান্তর, আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ এই সংক্রান্ত যা যা কিছু দরকার কোনো কিছু লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-2। ধারা 9-3 বলা হয়েছে উপধারা 1 এবং উপধারা 2 যা কিছুই থাকুক না কেন, কোনো ওষুধ শিল্পে, শিল্প কারখানায় বা কোনো বৈজ্ঞানিক গবেষণায় বা কোনো ডাক্তারের ক্ষেত্রে যদি এই সকল কোনো কিছুর যদি প্রয়োজন হয় বা বৈধ বৈধ কোনো কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন হয়, লাইসেন্স, পারমিট ও পাস নিয়ে মাদকদ্রব্যের চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, হস্তান্তর, প্রক্রিয়াজাতকরণ, প্রেরণ, অর্পণ, আদান প্রদান, যা কিছু করা যেতে পারে, গুদামজাতকরণ সবকিছুই করা যাবে। তবে শর্ত থাকে যে ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থা কোনো অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থা বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ সরকারি কর্মচারী অথবা এই সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তরটা আছে এই সংস্থার কোনো ব্যক্তি যদি কোনো বৈধ কাগজ বা দালিলিক প্রমাণের ভিত্তিতে সরকারি দায়িত্ব পালন করে, যদি এক স্থান হতে অন্য স্থানে যদি এরূপ কোনো মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্যজাত কোনো দলিল দস্তাবেজ যদি নিয়ে যান, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ প্রযোজ্য হবে না। এতে কোনো বাধা নিষেধ কি হবে না, প্রযোজ্য হবে না। নয় ধারা 9, তাহলে 9 ধারায় বলা আছে কি অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে বিধিনিষেধ। ধারা 9। আর ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 9-এ অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে বিধিনিষেধ। আর ধারা 10-এ অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। কি উৎপাদনে? অ্যালকোহল। তাহলে ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল প্রত্যেকটা ক্ষেত্রে লাইসেন্স, পারমিট বা পাসের প্রয়োজন আছে। লাইসেন্স, পারমিট বা পাস ছাড়া কোনো কিছুই তৈরি করা যাবে না অথবা প্রস্তুত করা যাবে না। তাহলে ধারা 9-এর 4-এ বলা হয়েছে উপধারা 3 অনুসারে যখন কোনো অ্যালকোহল ব্যতীত অন্য কোনো মাদকদ্রব্য উৎপাদন করা হবে, আমদানি করা হবে, প্রক্রিয়াজাত করা হবে, রপ্তানি করা হবে, তখন অবশ্যই ওই মাদকদ্রব্যের উপরে মোড়ক অথবা লেবেল লাগাইতে হবে কি যে এই মাদকদ্রব্য শরীরের জন্য ভালো না, এই মাদকদ্রব্য যদি পান করেন ক্যান্সার হতে পারে, আপনি মারা যেতে পারেন, এই জাতীয় কি করতে হবে, বিভিন্ন ধরনের মুদ্রণ মুদ্রণ বা ছাপাঙ্কন করে কি করতে হবে, ওই অ্যালকোহল ব্যতীত অন্য মাদকদ্রব্য থাকবে তার গায়ে লেবেল লাগিয়ে দিতে হবে। ধারা 9-এর 4। আর ধারা 9-এর 5-এ বলা হয়েছে যাত্রী পরিবহনে নিয়োজিত কোনো জলযান অথবা কোনো বিমান বা কোনো আকাশযান বা স্থলযানের চিকিৎসার প্রয়োজনে ঔষধ হিসাবে নির্ধারিত একটা নির্দিষ্ট পরিমাণ কি করতে মাদকদ্রব্য ব্যবহার করা যেতে পারে। আর এই ব্যবহার করার জন্য কি তা পরিবহন করা যেতে পারে। ধারা 9-এর 5। তাহলে ধারা 9-এ বলা হয়েছে কি অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য ইত্যাদি উৎপাদনে বিধিনিষেধ। ধারা 10 অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 10। ধারা 10-এ বলা হয়েছে ধারা 10-এর 1 কোন ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত ব্রিওয়ারি স্থাপন, অ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি রপ্তানি, বহন
ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ এই জাতীয় কোনো কিছুই পরিচালনা করতে পারবেন না। এই জাতীয় কোনো কিছু ওষুধ অথবা কোনো প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনা করতে পারবেন না। অর্থাৎ অ্যালকোহল উৎপাদনের জন্য যা যা কিছু প্রয়োজন হয়, অ্যালকোহল উৎপাদনের জন্য যে সকল কাঁচামালের প্রয়োজন হয়, অথবা অ্যালকোহল উৎপাদনের জন্য যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কলকারখানা স্থাপনের প্রয়োজন হয়, অথবা অ্যালকোহল উৎপাদনের জন্য যদি অন্য কোনো জাতীয় যদি অন্য কোনো জাতীয় যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। তবে লাইসেন্স পারমিট বা পাস যদি থাকে তাহলে অবশ্যই এগুলা কার্যক্রম সম্পন্ন করা যাবে ধারা 10-1। ধারা 10-1 বলা হচ্ছে লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল উৎপাদনের জন্য অ্যালকোহল উৎপাদন বা অ্যালকোহল প্রক্রিয়াজাতকরণ বা বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ কি করা যাবে না, সেবন অথবা কোনো প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না যদি লাইসেন্স পারমিট বা পাস না থাকে। ধারা 10-1। ধারা 10-2 বলা হয়েছে উপধারা 1 যা কিছুই থাকুক না কেন, ওই যে যদি সরকারি কোনো সংস্থা থাকে, যেমন 9-3 ধারায় বলা ছিল, 9-3 ধারায় সরকারি কোনো সংস্থা যদি কোনো দালিলিক প্রমাণের ভিত্তিতে বা কোনো বৈধ কাগজের ভিত্তিতে যদি অ্যালকোহল জাতীয় কোনো কিছুই যদি বহন করেন, পরিবহন করেন বা আমদানি রপ্তানি করেন, সরবরাহ করেন, অর্পণ, গ্রহণ, প্রেরণ, হস্তান্তর, গুদামজাতকরণ, প্রদর্শন, নিলামকরণের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। ধারা 10। আর ধারা 10-এর 1-এ বলা হয়েছে, লাইসেন্স পারমিট বা প্যাস ব্যতীত সরকারি কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কি করতে পারবেন না, আমদানি রপ্তানি, উৎপাদন করতে পারবে না, প্রক্রিয়াজাত করতে পারবে না, হস্তান্তর, অর্পণ, প্রেরণ, গুদামজাতকরণ, রক্ষণাবেক্ষণ এই জাতীয় কোনো কিছুই করতে পারবেন না। ধারা 10-1। আর ধারা 10-2 বলা হয়েছে কি, সরকারি কর্মচারী যদি হয় তাহলে বৈধ কাগজ বা দালিল প্রমাণের ভিত্তিতে কি করতে পারবেন, তিনি সরকারি দায়িত্ব পালনকালে এগুলা আপনার অ্যালকোহল রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এগুলো যাবতীয় কিছুই তিনি করতে পারবেন, কোনো বিধিনিষেধ নাই। ধারা 10-2। ধারা 11 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 11, ধারা 11তে বলা হয়েছে অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। অর্থাৎ অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ কোন কোন ক্ষেত্রে কে পান করতে পারবেন আর কে পান করতে পারবেন না। ধারা 11 পারমিট ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না, কিন্তু চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালে সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পানের জন্য পারমিট প্রদান করা যাবে না। মোট কথা, কোনো মুসলমান যদি হয় সে অ্যালকোহল পান করতে পারবেনই না, মুসলমান হিসেবে সে অ্যালকোহল পান করা যাবে না। ইসলামে বলা আছে যে বিষয়গুলা হারাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে 11-1 ধারায় বলা আছে কোন মুসলমানকে পারমিট প্রদান করা যাবে না বা পাস প্রদান করা যাবে না। তবে যদি সে অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে সে যদি সিভিল সার্জন অথবা কি সার্জন কোন ডাক্তার অথবা সিভিল সার্জন কোন ডাক্তার অথবা সরকারি হসপিটালের কোনো সহযোগী অধ্যাপক ডাক্তারকে যদি সে দেখায়, দেখানোর পরে সেই ডাক্তার যদি তার ব্যবস্থাপত্রের ভিতরে বা চিকিৎসাপত্রের ভিতরে যদি কোনো অ্যালকোহল বা কোনো মাদকদ্রব্য গ্রহণের যদি নির্দেশনা দেয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি মাদকদ্রব্য গ্রহণ করতে পারবেন। তাছাড়া কোনো মুসলমানকে মাদকদ্রব্য গ্রহণের জন্য পাস বা পারমিট প্রদান করা যাবে না। ধারা 11-1। ধারা 11-1। ধারা 11 দিয়ে বলা হয়েছে মুচি, মেথড্রোম, চাষমিক, চাষমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এই জাতীয় যারা থাকবেন বা পার্বত্য জেলাসমূহের যে সকল অঞ্চলগুলো থাকে, এই সকল অঞ্চলে প্রচলিত একটা মত থাকে বা প্রস্তুতকৃত নিজেদের একটা মত থাকে বা তারি থাকে বা পচুই থাকে, এই জাতীয় কি মাদক বা এই জাতীয় মদ তারা কি করতে পারবেন, পান করতে পারবেন, তাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। তাহলে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে মদ পান বা তাদের তৈরি প্রস্তুতকৃত পচুই বা মদ পানের ক্ষেত্রে বিধিনিষেধ নাই? আমরা চা শ্রমিক, মুসি মেথর ডোম, মুসি মেথর ডোম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক, সিলেট অঞ্চলে যে চায়ের যে উৎপাদন হয় সেই চায়ের চা শ্রমিক। তারপরে মেথর ডোম, মুচি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপর আপনার বিভিন্ন উপজাতি যারা থাকেন তারা নিজেদের প্রস্তুত যে মত থাকে, এই সকল মত পানের ক্ষেত্রে তাদের কি হবে না, এই আইনটা প্রযোজ্য হবে না বা কোনো বিধি প্রযোজ্য হবে না। ধারা 11-2। ধারা 11-3 বলা হয়েছে উপধারা 1 যা কিছুই থাকুক না কেন, লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি বা পারমিটধারী নাগরিকগণ কি করতে পারবেন, অ্যালকোহল পান করতে পারবেন। তাহলে ধারা 11-3 বলা হয়েছে উপধারা 2-1 এবং 2 2 না, উপধারা 1 যা কিছু থাকুক না কেন, একে কি বলা হয়েছে, লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত কোনো মুসলিমকে কি করা যাবে না, কোনো মুসলিমের কাছে অ্যালকোহল বা মাদকদ্রব্য এই জাতীয় কিছু
পানের পারমিট বা পাস দেওয়া যাবে না। তাহলে একে বলা হয়েছে এই কথা, আর 11-3 বলা হয়েছে উপধারা 1 যা কিছু থাকুক না কেন, যদি কোনো ব্যক্তির পাস পারমিট বা লাইসেন্স থাকে তাহলে তিনি লাইসেন্সধারী বারে বসে কি করতে পারবেন, যে কোনো প্রকার মাদকদ্রব্য গ্রহণ করতে পারবেন। ধারা 11-1 ক, 11-3 ধারা 11-3 ক, ধারা 11-3 ক আর খতে বলা হয়েছে বিদেশি কূটনৈতিক যারা থাকেন দেশের সাথে যারা বিভিন্ন কূটনৈতিক বিষয়ে আলোচনা করে থাকেন, এই সকল ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় বা পানের ক্ষেত্রে কোনো কিছুই প্রযোজ্য হবে না। ধারা 11-3 খ। তো ধারা 11 বিষয়টি নিয়ে যে কোনো সময় প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসে যে অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তাহলে অবশ্যই উত্তর হবে ধারা 11 থেকে ধারা 11-1। ধারা 11-1-এ বলা আছে লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না, কিন্তু চিকিৎসার প্রয়োজনে যদি অ্যালকোহল পান করার প্রয়োজন হয় তাহলে সিভিল সার্জন অফিসার, ডাক্তার অথবা সরকারি হসপিটালের সহযোগী কোনো অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে আহ মাদকদ্রব্য গ্রহণের জন্য কি করা যাবে না, লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না। ধারা 11-1। ধারা 11-2 বলা হয়েছে মুচি মেথড ড্রোন চা শ্রমিক এই জাতীয় যারা থাকবেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা থাকবেন বা উপজাতি যারা থাকবেন তাদের নিজেদের তৈরি কচুই কারি বা তৈরি যে মদগুলো থাকে এগুলো পানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ধারা 11-2। আর 11-3 বলা হয়েছে একের যা কিছুই থাকুক না কেন, যদি কোনো ব্যক্তির লাইসেন্স থাকে বা পারমিট থাকে বা পাস থাকে তাহলে তিনি যে কোনো লাইসেন্সধারী বারে বসে কি করতে পারবেন, যে কোনো মদ গ্রহণ করতে পারবেন বা যে কোনো অ্যালকোহল বা যে কোনো মাদকদ্রব্য গ্রহণ করতে পারবেন, পান করতে পারবেন, কোনো সমস্যা নাই। 11-3 ক। 11-3 খ বলা হয়েছে বিদেশি কূটনৈতিক যারা থাকবেন তাদের ক্ষেত্রে অ্যালকোহল আমদানি রপ্তানি গ্রহণ বা পানের ক্ষেত্রে কোনো কিছুই প্রযোজ্য হবে না। 11-3 খ। ধারা 11-3 খ। ধারা 12। ধারা 12-তে বলা হয়েছে মাদকদ্রব্যের ব্যবস্থা সম্পর্কে বিধিনিষেধ। মাদকদ্রব্যের ব্যবস্থা কে দিতে পারবে, আর এই মাদকদ্রব্যের ব্যবস্থা অনুযায়ী মাদকদ্রব্য কতবার গ্রহণ করা যাবে বা ক্রয় করা যাবে। ধারা 12-তে বলা হয়েছে কোন ব্যক্তি, যদি কখনো এমসিকিউ হয় যে মাদক কোন ব্যক্তি দিতে পারেন, যদি বলা হয় ডাক্তার, যে কোনো ডাক্তার, সহযোগী অধ্যাপক অথবা সবগুলা, অথবা দেখা গেল সিভিল সার্জন, তাহলে সিভিল সার্জন দিতে পারেন, অথবা সহযোগী সরকারি হসপিটালের কোনো সহযোগী অধ্যাপক কি করতে পারেন, এই ব্যবস্থাপত্র দিতে পারেন। এছাড়া অন্য কোনো ডাক্তার এই ব্যবস্থাপত্র দিতে পারেন না। আর যদি কোনো ডাক্তার এই ব্যবস্থাপত্র দেন তাহলে এই ব্যবস্থাপত্র নিয়ে সর্বোচ্চ একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না বা ওষুধ হিসেবে গ্রহণ করা যাবে না। ধারা 12। ধারা 12-একে বলা হয়েছে চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্য হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। ধারা 12-1। ধারা 12-2 বলা হয়েছে চিকিৎসক যদি মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দেয় তাহলে সেই ব্যবস্থাপত্র নিয়ে সর্বোচ্চ একবার ক্রয় করা যাবে, একবারের বেশি ক্রয় করা যাবে না। ধারা 12। ধারা 13। লাইসেন্স পারমিট পাস প্রদান কে কে করতে পারবেন, মহাপরিচালক করতে পারবেন, মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি করতে পারবেন। ধারা 13-1 বলা হয়েছে মহাপরিচালক তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার কি করতে পারবেন, নির্ধারিত ফরমে শর্তে ফিস গ্রহণের মাধ্যমে কি করতে পারবেন, লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে পারবেন। ধারা 13-1। ধারা 13 বলা হয়েছে লাইসেন্স পারমিট বা পাসের মেয়াদ শর্তে নির্ধারিত মেয়াদ পর্যন্ত বা পাস প্রদানের তারিখ হতে ওই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে, অর্থাৎ যে তারিখে দেওয়া হবে সেই তারিখ হতে ওই অর্থ বছর, জুন টু জুন, না জুলাই টু জুলাই, জুন টু জুন মনে হয় না, 1 জুলাই থেকে পরবর্তী 31 জুন পর্যন্ত এই যে অর্থ বছরটা থাকবে, এই অর্থ বছরটার জন্য আপনি যে কোনো সময় নেন না কেন ওই অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। পরবর্তী সময়ের জন্য আপনাকে আবার এই বিষয়টা নবায়ন করতে হবে, নাহলে পুনরায় আবার নিতে হবে। ধারা 13। তো ধারা 13 বলা হয়েছে লাইসেন্স পারমিট বা পাস প্রদানের ইত্যাদি প্রদানের ক্ষমতা কে প্রদান করতে পারবেন। ধারা 13-1। মহাপরিচালক করতে পারবেন অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা অফিসার কি করতে পারবেন, কোনো ব্যক্তিকে নির্ধারিত কোনো ফর্মে, তারপরে কোনো শর্তে বা ফিস প্রদান পূর্বক বা ফিস গ্রহণ পূর্বক কি করতে পারবেন, কোনো ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে পারবেন। ধারা 13-1। ধারা 13-2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা হয় তাহলে
নির্দিষ্ট একটা সময়ের জন্য প্রদান করতে হবে, অথবা ওই বছর যে কোনো সময় নিক না কেন ওই অর্থ বছরের জন্য তাকে কি করতে হবে, লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে হবে। ধারা 13(2)। আহ, এখানে শর্ত আছে, লাইসেন্স পারমিট বা পাস একাধিক ক্রমে যদি 3 বছর নবায়ন করা না হয়, অর্থাৎ একটানা যদি 3 বছর নবায়ন করা না হয়, তাহলে ওই লাইসেন্স পারমিট বা পাস পুনরায় নবায়নযোগ্য হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভুলক্রমে একটানা 3 বছর যদি নবায়ন না করেন, তাহলে ওই লাইসেন্স পারমিট বা পাসের পুনরায় নবায়ন করা যাবে না। তাহলে যদি কখনো এমসিকিউ হয়, এমসিকিউ আসে যে লাইসেন্স পারমিট বা পাস একাধারে কত বছর নবায়ন করা না হলে তা আর নবায়নযোগ্য হবে না। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 4 বছর। অবশ্যই উত্তর হবে 3 বছর। কোনো ব্যক্তি যদি একটানা 3 বছর যদি নবায়ন না করেন, তাহলে সেই লাইসেন্স পারমিট বা পাস আর নবায়ন করা হবে না। ধারা 14, কোন কোন ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদানে বিধিনিষেধ করা আছে? ধারা 14। ধারা 13-তে বলা আছে কোন কোন ব্যক্তি দিতে পারবেন, কত বছরের জন্য দিতে পারবেন। আর ধারা 14-তে বলা আছে কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে আর কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে না। ধারা 14। ধারা 14, কোন ব্যক্তির লাইসেন্স পারমিট বা পাসের যোগ্য হবেন না যদি, ধারা 14 ক, যদি ওই ব্যক্তি নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 3 মাসের কারাদণ্ড ভোগ করার পর 5 বছর অতিক্রান্ত না হয়। আর কোনো ব্যক্তি কি করছেন, নৈতিক স্থলনজনিত কোনো কারণে 3 মাসের কারাদণ্ড হয়েছে, কারাদণ্ড হওয়ার পর ওই সময় থেকে কি পরবর্তী 5 বছর যদি অতিক্রান্ত না হয়, অথবা 500 টাকা জরিমানা করা হয়েছে বা অর্থদণ্ড আদায় করা হয়েছে, সেই অর্থদণ্ড আদায়ের তারিখ হতে যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে ওই ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না। ধারা 14(1). 14 ক, আর 14 খতে বলা হয়েছে তিনি যে কোনো প্রকার দণ্ডে যদি দণ্ডিত হন, তাহলে কি করা যাবে না, তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 14 গতে বলা হয়েছে লাইসেন্স পারমিট বা পাশে যদি শর্ত ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ধারা 14(গ). ধারা 14(গ), তাহলে ধারা 13-তে বলা হয়েছে কোন কোন ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে পারবেন। মহাপরিচালক নিজে পারবেন, অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা অফিসার কি করতে পারবেন, এই লাইসেন্স পারমিট বা পাস বিভিন্ন শর্তে, বিভিন্ন ফর্মে, তারপরে ফিস গ্রহণ পূর্বক কি করতে পারবেন, লাইসেন্স পারমিট পাস প্রদান করতে পারবেন। লাইসেন্স পারমিট আর পাস যখন প্রদান করা হবে, ওই অর্থ বছরের জন্য প্রদান করতে হবে। যে অর্থ বছর যখনই নিক না কেন, ওই অর্থ বছর যে কার্যকরী থাকবে, সেই অর্থ বছরের জন্য এই লাইসেন্স পারমিট বা পাস কার্যকরী থাকবে। ধারা 13। আর কোন ব্যক্তি এই লাইসেন্স পারমিট বা পাস গ্রহণ করার পর একটানা যদি 3 বছর নবায়ন না করেন, তাহলে তার ওই লাইসেন্স পারমিট বা পাস পুনরায় আর নবায়ন করা যাবে না, সেটা নবায়নযোগ্য হবে না। ধারা 14, কোন কোন ব্যক্তিকে এই লাইসেন্স প্রদান করা যাবে না, অর্থাৎ ধারা 14। ধারা 14 কত বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নৈতিক স্থলনজনিত কোনো অপরাধের কারণে 3 মাসের কারাদণ্ড হয়, তাহলে সেই কারাদণ্ড হওয়ার পর যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। অর্থাৎ কোনো অপরাধী ব্যক্তি যদি 500 টাকা অর্থদণ্ড আদায় করা হয়, তাহলে সেই আদায় করার পর যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে তাকে কি করা যাবে না, লাইসেন্স প্রদান করা যাবে না। আর 14 খতে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, তাহলে তাকে কি করা যাবে না, লাইসেন্স প্রদান করা যাবে না। আর গতে বলা হয়েছে লাইসেন্স বা পারমিটের যদি শর্ত বা পাস যদি ভঙ্গ করেন বা লঙ্ঘন করেন, তাহলে ওই ব্যক্তির লাইসেন্স কি হবে? বাতিল হয়ে যাবে। ধারা 14(গ). তো ধারা 14 এখানে কত বলা হয়েছে কি লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, বা পারমিট বাতিল বা পাস বাতিল হয়ে যেতে পারে। কোন ক্ষেত্রে? যদি যে কোনো শর্তে দেওয়া হয়েছে সেই শর্ত যদি তিনি লঙ্ঘন করেন, তাহলে সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে। ধারা 14(গ). ধারা 16, লাইসেন্স বাতিল, কখন লাইসেন্স বাতিল করা যায়? ধারা 16। ধারা 16-তে বলেছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত যদি ভঙ্গ করেন, অথবা মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হন, তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স প্রদানকারী অফিসার বা লাইসেন্স আহ, যে আহ, যে ব্যক্তি লাইসেন্স প্রদান করেছেন, তিনি কারণ দর্শানোর মাধ্যমে কি করতে পারেন, লাইসেন্স বাতিল করতে পারেন। ধারা 16 ধারা 16 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত ভঙ্গ করেন, লাইসেন্স পারমিট বা পাশের শর্ত যদি ভঙ্গ করেন এবং মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হন বা অপরাধী হন, তাহলে কারণ লিপিবদ্ধ করে
কারণ দর্শনের মাধ্যমে ওই ব্যক্তির লাইসেন্স কি করা বাতিল করা যাবে। ধারা 16 এক। ধারা 16 দিয়ে বলা হয়েছে উপধারা 1-এ ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি করতে পারেন, ওই আদেশের বিরুদ্ধে আদেশ প্রাপ্তির তারিখ হতে 30 কার্য দিবসের মধ্যে আদেশটি যদি মহাপরিচালক কর্তৃক না হয়ে যদি অধস্তন কোন অফিসার কর্তৃক হয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করতে পারেন। আর ধারা 16-2 খতে বলা হয়েছে যদি আদেশটি মহাপরিচালক কর্তৃক হয় তাহলে সরকার বরাবর কি করতে পারেন, আপিল করতে পারেন। ধারা 16-2 খ। ধারা 16-2 খ। তাহলে ধারা 16-তে বলা হয়েছে কি লাইসেন্স পারমিট বা পাস বাতিল করা যেতে পারে। ধারা 17 লাইসেন্স ধারা 16-3 উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন আপিল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত রায় বলে বিবেচিত হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। অর্থাৎ কোনো অপরাধী ব্যক্তির যখন লাইসেন্স বাতিল করা হবে তিনি কি করতে পারবেন, 2018 16-2 উপধারা অনুসারে কি করতে পারবেন, আপিল করতে পারবেন। এই আপিল করার পর আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সেই রায় কি হবে, রায় কার্যকরী হবে এবং সেই রায়ের বিরুদ্ধে আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না বা যাবে না। ধারা 16। ধারা 1 থেকে ধারা 16 পর্যন্ত মাদকদ্রব্য কোনো সমস্যা আছে, ঝামেলা হয়? স্যার দেখছি। ধারা 1-এ বলা আছে পরিস্থিতি। ধারা ধারা 2-এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 9-এ বলা আছে আপনার অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে কি বিধিনিষেধ। ধারা 10-এ বলা আছে অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 11-তে বলা আছে কোন কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে, পান করতে পারবেন না। ধারা 12-তে বলা আছে মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র। ধারা 13-তে বলা আছে কোন কোন ব্যক্তি এই লাইসেন্স প্রদান করতে পারবেন বা পারমিট বা পাস প্রদান করতে পারবেন। ধারা 14-তে বলা আছে কোন কোন ব্যক্তিকে প্রদান করা যাবে। ধারা 14। ধারা 16। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স কি করা যাবে, বাতিল করা যাবে। কোন ক্ষেত্রে করা যাবে, যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন বা পারমিটের শর্ত লঙ্ঘন করেন অথবা মাদকদ্রব্য কোনো অপরাধে যদি অপরাধী হন তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে, কারণ দর্শানোর মাধ্যমে তার লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 16-1। 16-2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল করা হয় তাহলে সেই ব্যক্তি আদেশের তারিখ থেকে অর্থাৎ যে তারিখ থেকে কি করা হয়েছে বাতিল করা হয়েছে সেই আদেশের তারিখ হতে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে বা 30 দিনের মধ্যে কি করতে পারবেন, এই লাইসেন্সটি ফেরত পাওয়ার জন্য তিনি আপিল করতে পারবেন। তারা বরাবর আপিল করবেন। যদি অধস্তন কর্মচারী হয় তাহলে আর যদি মহাপরিচালক কর্তৃক হয় তাহলে সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন, সরকার বরাবর আবেদন করতে পারবেন, আপিল করতে পারবেন। আর তিনি বলা হয়েছে এই আপিল করা হবে আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় কার্যকরী হিসেবে গণ্য হবে। এখানে এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16। ধারা 17। ধারা 17 লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যাবে আর ধারা 17-তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 17-1 যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত যথাযথভাবে যদি পালন না করেন তাহলে লাইসেন্স পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ যিনি থাকবেন তিনি লিখিত আদেশ দ্বারা অনূর্ধ্ব 60 দিনের জন্য লাইসেন্স কি করতে পারেন, সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 17-1। তাহলে ধারা 17-1-এ বলা হয়েছে যে ব্যক্তি লাইসেন্স প্রদান করতে পারবেন সেই ব্যক্তি লাইসেন্স কি করতে পারবেন, সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। কখন স্থগিত করবেন, যখন কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাসের শর্ত যথাযথভাবে পালন করবে না অর্থাৎ লঙ্ঘন করবে। লাইসেন্স পারমিট বা পাস যে শর্তে প্রদান করা হয়েছে সেই শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে সেই ব্যক্তির লাইসেন্স পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ তাকে কি করতে পারবেন, সেদিনের জন্য লাইসেন্স স্থগিত করতে পারবেন। ধারা 17-1। ধারা 17-2 একই কথা বলা আছে যদি এরূপ কোনো আদেশ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি আদেশ আপিল করতে পারবেন। ধারা 17-1 বলা হয়েছে কি মহাপরিচালক বরাবর। ধারা 17-ক্ষয়ে দুয়ে বলা হয়েছে 2-এর খতে বলা হয়েছে কি সরকার বরাবর। তাহের ভাই একটু মিউট করে রাখেন সাউন্ড আসে। স্যার নোট করে রাখবো স্যার।
ধারা 17-2 যেমন বলা হয়েছে, 16-1 লাইসেন্স কি করা যায়, বাতিল করা যায়। ধারা 17-1 কি লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 16-2 যেমন বলা হয়েছে আপিল করা যাবে, ধারা 17-2 আপিল করা যাবে। ধারা 16-3 যেমন বলা হয়েছে উপধারা 2 অনুসারে যে রায় দেওয়া হবে সে রায় চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আর ধারা 17 যে 3 বলা হয়েছে সে 3 একই কথা বলা হয়েছে, আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে বা গণ্য হবে, এবং সে রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 17-3। ধারা 18। কতিপয় ক্ষেত্রে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় ক্ষেত্রে লাইসেন্স প্রদানে বিধিনিষেধ, কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রদানে বিধিনিষেধ করা যেতে পারে? ধারা 18। ধারা 18 ধারা 18 একে বলা হয়েছে কোনো ব্যক্তি ধারা 39 ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হলে, 39 ধারায় যে অপরাধের কথা বলা হয়েছে সেটা হলো পুলিশের অপরাধ সংক্রান্ত বা আপনার সরকারি কর্মচারীর অপরাধ সংক্রান্ত, অর্থাৎ হয়রানিমূলক তল্লাশি, হয়রানিমূলক যদি আটক করা হয় সেক্ষেত্রে যে আটক করবেন বা যে তল্লাশি করবেন তার অপরাধ। এই অপরাধ ব্যতীত যদি অন্য কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হয়, এবং দণ্ডপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে কি দণ্ডপ্রাপ্ত যদি হয় তাহলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স বা অস্ত্রের লাইসেন্স যদি থাকে, অথবা অন্য কোনো মোটরযান চালানোর যদি লাইসেন্স থাকে, তাহলে লাইসেন্স যদি না থাকে তাহলে সেই ব্যক্তি কি করা যাবে না, এই জাতীয় কোনো লাইসেন্স প্রদান করা যাবে না। তাহলে এখানে বলা হয়েছে 18-তে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ, অর্থাৎ এই লাইসেন্স ব্যতীত, মাদকদ্রব্য আইনের যে আলোচনা চলতেছে এই লাইসেন্স ব্যতীত অন্যান্য লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স, তারপরে মোটরযান চালানোর লাইসেন্স, তারপর আরো যদি কোনো কোনো কিছু লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে কি করা যাবে না, ওই ব্যক্তিকে এই ধরনের লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 18-1। আর যদি তার কাছে এরূপ কোনো লাইসেন্স থাকে তাহলে তা বাতিল হয়ে যাবে বা বাতিল করা যাবে। ধারা 18-1। ধারা 18-2 বলা হয়েছে উপধারা 1 অনুসারে লাইসেন্স বাতিল হয়ে তিনি 15 দিনের মধ্যে, কত দিনের মধ্যে, তিনি 15 দিনের মধ্যে অস্ত্র যদি লাইসেন্স থাকে তাহলে অস্ত্র সহ লাইসেন্সটি তিনি থানায় জমা দেবেন, অথবা লাইসেন্সটি কি আগ্নেয়াস্ত্র সহ লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা প্রদান করবেন। ধারা 18-2। তাহলে ধারা 18 বলা হয়েছে, ধারা 18-তে বলা হয়েছে কতিপয় লাইসেন্স কি করা যাবে না, প্রদান করা যাবে না যদি কোনো ব্যক্তি বা যদি কোনো সাধারণ জনগণ এই আইনের 39 ধারার অপরাধ ব্যতীত যদি অন্য কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হন তাহলে তাকে কি করা যাবে না, অস্ত্রের লাইসেন্স অথবা মোটরযান চালানোর যে লাইসেন্স সেই লাইসেন্স তাকে প্রদান করা যাবে না, অথবা তার পূর্ব থেকে যদি এরূপ কোনো লাইসেন্স থাকে তাহলে সেই লাইসেন্স বাতিল হয়ে যাবে বা বাতিল করা যাবে। ধারা 18-1। ধারা 18-2 বলা হয়েছে যদি অস্ত্রের লাইসেন্সটা বাতিল করা হয়, যেমন ওই 18 ধারায় বলা হয়েছিল, অস্ত্র আইনের 18 ধারায় অস্ত্রের লাইসেন্স যখন বাতিল করা হবে তখন 16 ধারা অনুযায়ী কি করা হবে, ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্সটি যখন বাতিল করা হবে তখন লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় অস্ত্র সহ জমা দিতে হবে। ধারা 18-2। ধারা 18-2 আর ওদিকে 16 ধারা 16-1। 16 কোন কোন ক্ষেত্রে বলা হয়েছিল, অস্ত্র আইনের যদি কোনো ব্যক্তি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যায় বা অস্ত্রের মেয়াদ যদি লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, 15 ধারা অনুযায়ী সরকার যদি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেন, অথবা কোনো কারণে অস্ত্র রাখা যদি নিজের কাছে বেআইনি হয়ে পড়ে বা অবৈধ হয়ে পড়ে, সেই সকল ক্ষেত্রে কি করতে হবে, অস্ত্র সহ অস্ত্রের লাইসেন্সটি কি করতে হবে, অস্ত্রটি থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা প্রদান করতে হবে। আর এখানে 18 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য কোনো আইনে বা কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হন বা দণ্ডিত হন সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স প্রদান করা যাবে না, অথবা মোটরযান চালানোর জন্য কোনো লাইসেন্স কি করা যাবে না, প্রদান করা যাবে না, অথবা পূর্ব থেকে যদি অস্ত্রের লাইসেন্স থাকে বা মোটরযানের যদি কোনো লাইসেন্স থাকে তাহলে তা বাতিল হয়ে যাবে বা বাতিল করা যাবে। ধারা 18-1। ধারা 18-2 তে বলা হয়েছে যদি এরূপ কোন লাইসেন্স বাতিল করা হয় তাহলে বাতিল করার সাথে সাথে অস্ত্র সহ অস্ত্রের লাইসেন্সটি থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। ধারা 18-2। ধারা 19-3 দোকান বা পানশালা বন্ধ করার ক্ষমতা। এখানে উনিশের উনিশের যে বিষয়টি, 19-এর বিষয়টি হলো 3টা বিষয়। প্রথম বিষয়টি হলো পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার জেলায় অথবা মেট্রোপলিটন এলাকায় কোথাও আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্যের কোনো দোকান বা পানশালা বন্ধ করা প্রয়োজন, তাহলে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত বা অনুমতি ব্যতীত কি করতে পারবেন, 30 দিনের জন্য মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করতে পারবেন। ধারা 19-1। আর ধারা 19-2 বলা হয়েছে এই মাদকদ্রব্যের দোকান যখন নিজের ক্ষমতায় বন্ধ করবেন তখন 30 দিন, আবার যখন এই বিষয়টি
মহাপরিচালককে জানানো হবে, বা বিশেষ অবস্থায় মহাপরিচালকের পূর্বানুমোদন ক্রমে এটা আরো 30 দিন পর্যন্ত সময় বর্ধিত করা যেতে পারে। তাহলে 30 দিন, 30 দিন, 60 দিন, সর্বমোট 60 দিন। আর জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার নিজের ক্ষমতায় 30 দিন, পরবর্তীতে মহাপরিচালকের ক্ষমতায় আরো 30 দিন বর্ধিত করা যেতে পারে। ধারা 19-3 বলা হয়েছে এই যে দোকান বন্ধ করা হবে বা এই দোকান বন্ধ করার জন্য যে আদেশ জারি করা হবে, সেই আদেশের অনুলিপি, ও তাহলে উপধারা 1 এবং উপধারা 2 অনুসারে যে বন্ধ করা হবে, এই বন্ধ করার যে আদেশ জারি করা হবে, সেই আদেশের অনুলিপি একটা কি করতে হবে, মহাপরিচালক বরাবর মহাপরিচালকের অবগতির জন্য প্রেরণ করতে হবে। যে আমরা অমুক জায়গায় মাদকের দোকান বা পানশালা কি বন্ধ করছি 30 দিনের জন্য, এই এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছিল বা অবনতি ঘটার সম্ভাবনা আছে, জেনে বুঝে আমরা কি করছি, মাদক দ্রব্যের দোকান বন্ধ করছি। এই বন্ধের যে আদেশটা জারি করছে, সেই আদেশের একটা কপি আপনার বরাবর প্রেরণ করা হলো, বিষয়টা আপনার অবগতির জন্য। ধারা 19-3। ধারা 20। ধারা 20, প্রবেশ ও পরিদর্শন ইত্যাদির ক্ষমতা। প্রবেশ ও পরিদর্শন কি করতে পারবেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মহাপরিচালক করতে পারবেন, বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার মাদকদ্রব্যের দোকান বা পানশালা কি করতে পারবেন? মাদকদ্রব্যের দোকান বা যেখানে মজুদ রাখা হয় সেখানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। ধারা 20। ধারা 20-এর ক, কোনো অফিসার বিধির বিধান সাপেক্ষে লাইসেন্স বলে কোনো মাদকদ্রব্য প্রস্তুত বা গুদামজাত করা হচ্ছে এরূপ কোন স্থানে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন এবং তা পরিদর্শন করতে পারবেন। ধারা 20-এর খতে বলা হয়েছে যদি কোনো দোকান পরিদর্শন করার প্রয়োজন মনে হয় বা কোনো দোকান যদি পরিদর্শন করার প্রয়োজন হয়, তাহলে দোকানটা যখন খোলা হবে বা দোকানটা যখন খোলা থাকবে, খোলা থাকা অবস্থায় সে দোকানটা পরিদর্শন করা যাবে বা সেখানে প্রবেশ করা যাবে। ধারা 20-এ খ। ধারা 21। ধারা 21, প্রকাশ্য কোনো স্থানে যদি কোনো মাদকদ্রব্য রাখা হয় বা কোনো যানবাহনে যদি মাদকদ্রব্য রাখা হয়, তাহলে সেই যানবাহন বা মাদকদ্রব্য প্রকাশ্য কোনো স্থান কি করা যাবে, পরিদর্শন করা যাবে এবং তা আটক করা যাবে বা গ্রেপ্তার করা যাবে। ধারা 21-এর ক, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার মনে করেন কোনো প্রকাশ্য স্থানে বা যানবাহনে, আমরা যেমন বিভিন্ন সময় তল্লাশির কার্যক্রম সম্পন্ন করি, বিভিন্ন গাড়িতে, তারপর বিভিন্ন মানুষের ব্যাগে তল্লাশি করা হয়, সার্চ করা হয়, বা যাকে সন্দেহ হয় বা সন্দেহযুক্ত যে সকল ব্যক্তি পাওয়া যায় তাদেরকে কি করা হয়, তল্লাশি করা হয়। প্রয়োজন পড়লে তাদের যানবাহনও তল্লাশি করা হয়। তল্লাশি করার পর যদি কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায় বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো বাজেয়াপ্ত বস্তু যদি পাওয়া যায়, তাহলে সেই বাজেয়াপ্ত বস্তু বা মাদকদ্রব্য কি করা হয়, উদ্ধার করা হয়, বা কারণ লিপিবদ্ধ করে তা কি করা হয়, জব্দ করা হয়। জব্দ করার পর ধারা 21-এর খতে বলা হয়েছে, মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী কোনো ব্যক্তি আছে বলে যদি সন্দেহ করা হয়, তাহলে তাকে আটকপূর্বক তল্লাশি করে দলিল দস্তাবেজ পাওয়া গেলে তাকে কি করা হয়, গ্রেপ্তারও করা হয়। ধারা 21-এর খ। তাহলে 21 ধারা অনুযায়ী আমরা যে রাস্তাঘাটে যে বিভিন্ন সময় তল্লাশি কার্যক্রম চালাই, সেটা 21 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত অফিসার, সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসার গুলো আছেন তারাও করতে পারেন, অথবা সরকারি কর্মচারী হিসেবে যে আমরা পুলিশ অফিসার যারা আছি আমরাও কি করি, বিভিন্ন সময় যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করি, এইগুলো তল্লাশি কার্যক্রম 21 ধারা অনুযায়ী করা হয়ে থাকে। কোনো প্রকাশ্য স্থানে অথবা কোনো যানবাহনে, তাহলে ধারা 21 অনুযায়ী পুলিশ অফিসার এই সকল কার্যক্রম সম্পন্ন করে থাকেন। ধারা 21 কথা বলা হয়েছে, কোনো মাদকদ্রব্য বাজেয়াপ্ত বস্তু অথবা কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো দলিল বা দস্তাবেজ যদি পাওয়া যায় বা আছে যদি মনে হয়, তাহলে কারণ লিপিবদ্ধ করে তল্লাশি করে জব্দ করতে পারেন। যদি পাওয়া যায় তাহলে জব্দ করতে পারেন, আর যদি না পাওয়া যায় তাহলে শূন্য জব্দ তালিকা প্রস্তুত করতে পারেন। ধারা 21 খাতে বলা হয়েছে, এই মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অপরাধ করেছে যদি মনে হয় বা কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার পর যদি তার কাছে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো কিছু পাওয়া যায় বা দলিল দস্তাবেজ যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে আটক করে কি করা যায়, গ্রেপ্তার করা যায়। আটক করে তল্লাশি করার পর তাকে কি করা যায়, এই সকল কোনো কিছু পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যায়। ধারা 21-এর খ। ধারা 21-এর খ। ধারা 23, পরোয়ানা ব্যতীত ইত্যাদি তল্লাশির ক্ষমতা। পরোয়ানা ব্যতীত ইত্যাদি তল্লাশির ক্ষমতা। ধারা 23-এর 1, মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি মনে করেন বা বিশ্বাস করেন যে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ কোনো জায়গায় ঘটতেছে বা ঘটিয়াছে বা ঘটার সম্ভাবনা আছে, তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত নিম্ন রূপ কার্য তিনি সম্পন্ন করতে পারেন। তাহলে কে পারেন? মাদকদ্রব্যের ঊর্ধ্বতন অফিসার, যেমন মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি মনে করেন যে কোনো জায়গায় মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ হয়, যেমন জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু কিছু জায়গায় চিহ্নিত করা থাকে যে এই সকল এলাকায়
মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ ঘটে, বা সীমান্তবর্তী এলাকা যেগুলো থাকে সেগুলো এলাকায় কি হয়, মাদকদ্রব্য সংক্রান্ত বিভিন্ন অপরাধ সৃষ্টি হয় বা বিভিন্ন অপরাধ সংগঠন হয়। সেই ক্ষেত্রে যদি মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার যদি মনে করেন যে কোনো স্থানে এরূপ কোনো অপরাধ সংগঠিত হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে বা এরূপ হচ্ছে, চলমান আছে, তাহলে সেখানে তিনি কি করতে পারেন, কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত তল্লাশি করার জন্য যে তল্লাশি পড়ার প্রয়োজন আছে সেই তল্লাশি পড়ানো ব্যতীত তিনি নিম্নরূপ কার্য সম্পাদন করতে পারেন। ধারা 23-1 ক, উক্ত স্থানে প্রবেশ করতে পারেন এবং প্রবেশে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে দরজা জানালা ভেঙে সেখানে প্রবেশ করতে পারেন। তাহলে উক্ত স্থানে কি করবেন, প্রবেশ করবেন, প্রয়োজন পড়লে দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। ধারা 23-1 ক হতে বলা হয়েছে তল্লাশি করে মাদকদ্রব্য বাজেয়াপ্ত কোনো যোগ্য বস্তু বা দলিল বাস্তবে যা কিছু পাওয়া যাবে তা তিনি আটক করতে পারবেন। ধারা 23-1 খ ঘতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করতে পারবেন। ঘতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করতে পারবেন, অর্থাৎ দেহ তল্লাশি করার পর যদি কোনো কিছু পাওয়া যায় দলিল দস্তাবেজ সংক্রান্ত বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠন করেছে যদি মনে হয় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন। তাহলে ধারা 23-1 কে তল্লাশি করতে পারবেন, মাদকদ্রব্যের মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি বিশ্বাস করেন যদি এই মর্মে বিশ্বাস করেন যে বা বিশ্বাস করার কোনো কারণ থাকে যে বা সন্দেহ করেন যে কোনো জায়গায় মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ করতেছে বা অপরাধ ঘটতেছে বা ঘটেছে, আগে ঘটেছে বা ঘটার পরবর্তীতে কোনো সম্ভাবনা আছে, তাহলে সেই স্থানে তারা লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। 23-1 কতে বলা হয়েছে উক্ত স্থানে প্রবেশ করতে পারেন, যদি প্রবেশের বাধার সম্মুখীন হয় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর সেখানে কি করবেন, তল্লাশি করবেন, যে কোনো বাধাপ্তযোগ্য কোনো মাদকদ্রব্য বা কোনো তল্লাশিযোগ্য মাদকদ্রব্য যদি পাওয়া যায় তাহলে তিনি কি করতে পারবেন, তা আটক করতে পারবেন। সেখানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তার দেহ তল্লাশি করতে পারবেন, দেহ তল্লাশি করে যদি কোনো কিছু পাওয়া যায় তাকে আটক করতে পারবেন। ধারা 23-1 ক, খ, গ, ঘ। ধারা 23-2 উপধারা 1 যা কিছুই থাকুক না কেন সূর্যাস্ত হতে সূর্যোদয় সময়ের মধ্যে যদি কোনো স্থানে তল্লাশি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি মনে হয় যে না এখানে এই যে মাদকদ্রব্য আছে বা মাদকদ্রব্য রাখা আছে এই জাতীয় কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই দিনের জন্য অপেক্ষা করা সম্ভব না, তাহলে সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যে যে কোনো সময়ের জন্য কি করতে পারবেন, উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা 23-2। ধারা 23-2 ধারা 24 ধারায় বলা হয়েছে 5, 6, 10, 13, 17 ধারা পর্যন্ত অপরাধের শাস্তি। এখানে কোন কোন অপরাধের জন্য অপরাধের শাস্তি না, এখানে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার কথা বলা হয়েছে। ধারা 24, ধারা 24-এ বলা হয়েছে কোন মানুষের শরীর পরীক্ষা করা যাবে, শরীর পরীক্ষা করে মাদকদ্রব্য সংক্রান্ত যদি কোনো অপরাধ সে সংগঠন করে তাহলে সেই অপরাধ সংক্রান্ত যা কিছু পাওয়া যাবে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। ধারা 24। ধারা 24-এ মূল বিষয়টি হলো দেহ তল্লাশির জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। কিসের জন্য, দেহ তল্লাশির জন্য। অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে কি করে দেহের ভিতরে মাদকদ্রব্য নিয়ে আসে, মাদক সংশ্লিষ্ট অনেক বস্তু কি করে দেহের ভিতরে করে নিয়ে আসে, সেই ক্ষেত্রে কি করা যাবে, মাদকদ্রব্য তার দেহের ভিতরে আছে কিনা এই জন্য তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। ধারা 24-1 কোনো তদন্ত বা তল্লাশি পরিচালনা করলে কোনো অফিসার যদি মনে করেন কোনো ব্যক্তি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে বা তার শরীরের ভিতরে বা মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে, তাহলে তার শরীরে কি করা যাবে, এক্সরে করা যাবে, আল্ট্রাসোনোগ্রাম করা যাবে, এন্ডোস্কোপি করা যাবে, কোলনোস্কোপি করা যাবে, রক্ত ও মলমূত্র পরীক্ষার সকল প্রকার ব্যবস্থা করতে পারবেন। ধারা 24-1। ধারা 24-1 তাহলে ধারা 24-1-এ বলা হয়েছে কি কি করা যাবে, যদি কোনো অফিসার মনে করেন তল্লাশি পরিচালনাকালে যে কোনো ব্যক্তির দেহে বা শরীরে কোনো মাদকদ্রব্য আছে বা মাদকদ্রব্য থাকার সম্ভাবনা আছে বা মাদকদ্রব্য লুকিয়ে রাখছে, তাহলে তাই সেই মাদকদ্রব্য উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি, এক্সরে করতে পারেন, আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন, কোলনোস্কোপি করতে পারেন, এন্ডোস্কোপি করতে পারেন, রক্ত পরীক্ষা করতে পারেন অথবা মলমূত্র পরীক্ষা করতে পারেন। ধারা 24-1। ধারা 24-2 বলা হয়েছে উপধারা 1 অনুসারে পরীক্ষা নিরীক্ষার পর যদি অঙ্গ প্রত্যঙ্গে মাদকের উপস্থিতি পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে, ধারা
24(2)। ধারা 24(3) বলা হয়েছে উপাধারা 1 অনুসারে পরীক্ষার পর যদি মাদকদ্রব্য সেবনের বা ব্যবহারের অথবা প্রয়োগের যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। তাহলে এখানে দুইটা বিষয় বলা হয়েছে 24-এ। প্রথমে হলো পরীক্ষা নিরীক্ষা করা যাবে, দ্বিতীয় বিষয়টি হলো 24(2)-এ যদি কোনো ব্যক্তির শরীরে যদি কোনো মাদকদ্রব্য লুকায় রাখে, কোনো মাদকদ্রব্য যদি লুকায় রাখে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। আর 24(3) বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য খায় তাহলে সে মাদকদ্রব্য খাইলে কি হয়, যে রক্ত পরীক্ষা দেওয়া হবে, রক্ত পরীক্ষার মাধ্যমে তার প্রমাণ পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 24(3)। ধারা 24(4) বলা হয়েছে মাদকাসক্ত ব্যক্তি শনাক্ত করার প্রয়োজন হলে ডোপ টেস্ট করা যাবে। ডোপ টেস্টে পজিটিভ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 24(4)। তো ধারা 24-এ বলা হয়েছে দেহ তল্লাশির জন্য বিভিন্ন ধরনের বিশেষ পরীক্ষা করা যাবে বা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা যাবে। ধারা 24। ধারা 24(1) কোন অফিসার যদি মনে করেন যে কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য লুকিয়ে আছে তাহলে তার দেহ থেকে মাদক উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করা যাবে, যেমন এক্স রে করা যাবে, কোলোনোস্কোপি করা যাবে, এন্ডোস্কোপি করা যাবে, আল্ট্রাসোনোগ্রাম করা যাবে, রক্ত পরীক্ষা করা যাবে এবং মলমূত্র এই ধরনের বিশেষ পরীক্ষা করানো যাবে। ধারা 24(1). আর ধারা 24(2) বলা হয়েছে যদি এই সকল পরীক্ষা করার পর কোনো ব্যক্তির দেহে কোনো মাদকদ্রব্য লুকায়িত থাকে তাহলে সেই ব্যক্তির যে মাদকদ্রব্য যদি প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য আছে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। আর কোনো ব্যক্তির দেহে যদি বোঝা যায় যে না সে মাদকদ্রব্য সেবন করছে বা পান করছে বা ব্যবহার করছে, তার দেহে মাদকদ্রব্যের উপস্থিতি আছে, সেক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করা যাবে। আর ধারা 24(4) বলা হয়েছে এই সকল মাদকদ্রব্যে যদি কোনো ব্যক্তি দেহে প্রয়োজন পড়লে তাকে ডোপ টেস্ট করে মাদকদ্রব্যের উপস্থিতি প্রমাণ করা যাবে। ধারা 24(4). প্রয়োজন পড়লে ডোপ টেস্ট করা যাবে এবং ডোপ টেস্ট করার পর যদি মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 24। ধারা 25 কতিপয় ক্ষেত্রে অপরাধের শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি বা বর্ধিত দণ্ড প্রদান করা যেতে পারে। ধারা 25 যেমন অস্ত্র আইনের ধারা 20-এর কথা বলা হয়েছে বর্ধিত দণ্ড, আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 25 হ্যাঁ 25-এ আটক ব্যক্তি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে। আটক ব্যক্তি সম্পর্কে অর্থাৎ যে ব্যক্তিদেরকে 24 ধারা অনুযায়ী আটক করা হয়েছে সেই আটক ব্যক্তি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে কি করতে হবে, অবহিত করতে হবে। কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করা হলে বা কোনো বস্তু যদি জব্দ করা হয়, জব্দ করা হলে গ্রেপ্তারকারী পুলিশ অফিসার লিখিত প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন এবং একটি অনুলিপি মহাপরিচালকের নিকট বরাবর প্রেরণ করবেন। ধারা 25। ধারা 25 ধারা 1 ধারায় বলা ছিল পরিস্থিতি, কার্যকারিতার তারিখ বা সীমা। 2 ধারায় বলা ছিল বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 9 বলা হয়েছে অ্যালকোহল কি করা যাবে না, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে বিধিনিষেধ। ধারা 10-এ অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 11-তে অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 12-তে অ্যালকোহলের ব্যবস্থাপত্র। ধারা 13-তে কোন কোন ব্যক্তি বা কোন কোন অফিসার অ্যালকোহল পাস পারমিট এগুলো প্রদান করতে পারবেন। ধারা 14-তে কোন কোন ব্যক্তিকে প্রদান করা যাবে না। ধারা 16-তে কি লাইসেন্স বাতিল, ধারা 17-তে কি বলা হয়েছে, ধারা 16-তে লাইসেন্স বাতিল করা যাবে। ধারা ধারা 17-তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 16-তে লাইসেন্স বাতিল। ধারা 17-তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 18-তে বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। ধারা 19-এ দোকান বা পানশালা বন্ধ। ধারা 20-এ প্রবেশ করার ক্ষমতা অর্থাৎ প্রবেশ এবং পরিদর্শন করার ক্ষমতা। ধারা 21-এ বলা হয়েছে পুলিশ অফিসার আমরা যারা বিভিন্ন প্রকাশ্য স্থান বা যানবাহনে যে পরিদর্শন করি সে পরিদর্শনের কার্যক্রম। ধারা 23-এ বলা হয়েছে ধারা ধারা 23-এ বলা হয়েছে পরোয়ানা ব্যতিরেকে রেখে তল্লাশি পদ্ধতি। ধারা 23। ধারা 24-এ বলা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। ধারা 25-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে সেই গ্রেপ্তার সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে এবং সেই সাথে মহাপরিচালক যিনি থাকবেন সেই মহাপরিচালক বরাবর তাকে কি করতে হবে, জানাতে হবে। ধারা 25। ধারা 26 লাইসেন্স ধারা 26 ধারা 26-এ বলা হয়েছে বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ও বস্তু। আর কি যাব, সামনে অনেক আছে এখনো।
স্যার আর যাওয়ার লাগবে না। তাহলে ধারা থেকে 25 ধারা পর্যন্ত মাদক দ্রব্যের রিভিশন। এক ধারায় বলা আছে মাদক দ্রব্যের আইনের যে পরিচিতি, বিচারিতার সীমা, তারিখ। তারপর 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়, আইন, তারপরে আছে বিয়ার, তারপরে মাদকাসক্ত ব্যক্তি, তারপরে মাদক মাদক দ্রব্য। এছাড়া 9 ধারায় আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনের বিশেষ বিধিনিষেধ। ধারা 10-এ আছে অ্যালকোহল উৎপাদনের বিধিনিষেধ। ধারা 11-তে পানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 12-তে অ্যালকোহল যদি ব্যবস্থাপত্র হিসেবে কার্যকারিতা কোন ব্যক্তি দিতে পারবেন, কোন ব্যক্তি দিতে পারবেন না। স্যার হইতে প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, কে দিতে পারবেন, কে দিতে পারবেন না। ধারা 14-তে বলা হয়েছে কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল। ধারা 17-তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করুন। ধারা 18-তে বলা হয়েছে কতিপয় লাইসেন্স, এই মাদকদ্রব্যের লাইসেন্স ব্যতীত অন্যান্য লাইসেন্স প্রদানের বিধিনিষেধ। ধারা 19-এ বলা হয়েছে দোকানপাট বন্ধ বা দোকান বা পানশালা বন্ধ করা যাবে। ধারা 20-এ বলা হয়েছে প্রবেশ বা প্রদর্শন করা যাবে। কোথায় প্রবেশ করা যাবে? মাদকদ্রব্য যেখানে রাখা হয়, যেখানে প্রস্তুত করা হয়, যেখানে আমদানি করে রাখা হয়, গুদামজাত করে রাখা হয়, সেখানে মাদকদ্রব্যের যারা অফিসার থাকবেন তারা কি করতে পারবেন? তারা সেখানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। আর যদি দোকান পরিদর্শন করার প্রয়োজন হয় তাহলে দিনের বেলা অথবা দোকান যখন খোলা থাকবে, দোকান খোলা অবস্থায় সেখানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। ধারা 20। ধারা 21-এ বলা হয়েছে যে কোনো প্রকাশ্য স্থান বা যানবাহন কি করা যাবে, তল্লাশি করা যাবে। ধারা 23-এ বলা হয়েছে বিনা পরোয়ানায় তল্লাশি। ধারা 24-এ বলা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। ধারা 25-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে 24 ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে এবং প্রয়োজন পড়লে মহাপরিচালক বরাবর মহাপরিচালককেও জানাতে হবে। ধারা 25। ধারা 26 থেকে ধারা 56 পর্যন্ত আগামীকালকে ইনশাল্লাহ রিভিশন করব, সেই সাথে যদি পারি অন্য কোনো একটা আইন আলোচনা করার চেষ্টা করব। ধারা 1 থেকে ধারা 25 অবশ্যই একটু দেখবেন। আর রাত্রের যে ক্লাসটা হয়েছে, রাত্রের ক্লাসটা 166 ধারা থেকে 171 ধারা পর্যন্ত দণ্ডবিধির অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন। আর কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে রেখে দিলাম। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।